আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল। 11(4) ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এনসিপির মাসব্যাপী পদযাত্রা এখন কুড়িগ্রামে। 3 আগস্ট বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাসড়ক অবরোধ। ইভিএম কেনার 3000 কোটি টাকা ক্ষতি সাধনে অভিযোগে 3 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এনআইডি সংশোধনে হয়রানি কমানোর চেষ্টা করছে ইসি। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে। ফ্যাসিবাদ পতনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি মন্তব্য নজরুল ইসলাম খানের। পটুয়াখালীতে বিএনপির সম্মেলন ঘিরে উৎসবের আমেজ। ভার্চুয়ালি বক্তব্য দিবেন তারেক রহমান। তুরস্কে মহানবীকে অবমাননার জেরে উত্তেজনা। অভিযুক্ত ম্যাগাজিনের সম্পাদক সহ আটক 4। উস্কানিদাতাদের কঠিন বিচার হবে হুঁশিয়ারি এরদোগানের। টেস্টের ব্যর্থতা রঙিন পোশাকে ঘোচানোর মিশনে আজ কলম্বোয় মাঠে নামবে বাংলাদেশ। পঞ্চপাণ্ডববিহীন টাইগারদের নেতৃত্বে মেহেদী মিরাজের অভিষেক। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাস সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়। এছাড়া এই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের 2 মাসের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের সময় টেলিফোনে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে কথা বললে সেটি ভাইরাল হয়। আজকের শুনানিতে আবারও জানানো হয় এই মামলায় শেখ হাসিনার বক্তব্যের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে আশুলিয়ায় হত্যায় পর লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর এই মামলায় 13 জুলাই পরবর্তী শুনানি। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। 1 জন গুরুতর আহত হন। পরে 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল। মারুফ জানাবেন আরো কিছু তথ্য। মারুফ, একটু জানাবেন 2টি বিষয়ে কি কি বিস্তারিত তথ্য আপনার কাছে আছে। এক হচ্ছে শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায়ে বিচারক আর কি কি বললেন, একটু বিস্তারিত জানতে চাই। আজ কিন্তু ট্রাইব্যুনালের ইতিহাসে যদি আমি বলি 5 আগস্টের পর এইটি কিন্তু প্রথম রায় ছিল শেখ হাসিনাকে সাজা দেওয়ার, এবং আজ কিন্তু তাকে 6 মাসের সাজা দেওয়া হয়েছে। এবং তার যে মামলাটিতে দেওয়া হয়েছে সেটা ছিল আদালত অবমাননার মামলা। 5 আগস্টের পর পালিয়ে যাওয়ার পর আমরা শেখ হাসিনাকে আর জনসম্মুখে দেখা না গেলেও তার কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ফোন কল ভাইরাল হয়েছে, তার বিভিন্ন কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তেমনই একটি কথোপকথন ছিল এটি, এবং সেই কথোপকথনের এই অংশটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে
মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকেই কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়, যেখানে যে মামলার বাদী সহ তার বিরুদ্ধে যারা মামলা করেছেন তাদেরকে হুমকি দিতে শোনা যায়, আর বলা হয় যে হরতাল লাইসেন্স পেয়েছি এমন কথা বলতে শোনা যায়। পাশাপাশি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার যে একটা নির্দেশ তাও কিন্তু দিতে শোনা যায় শেখ হাসিনাকে। এমন সকল অভিযোগ কিন্তু আজকে ট্রাইব্যুনালে তুলে ধরেছিলেন প্রসিকিউশন, এবং সব কিছু যাচাই বাছাই শেষে এবং যে ফোন কলটি ভাইরাল হয়েছিল বা যে রেকর্ডিংটি ভাইরাল হয়েছিল সেই রেকর্ডিংটির সত্যতাও কিন্তু যাচাই বাছাই করা হয়েছে, এবং সত্যতা যাচাই বাছাই শেষে তদন্ত কর্মকর্তা এসেছিলেন, তিনি এসে এখানে বক্তব্য দিয়েছেন। সব কিছু যাচাই বাছাই শেষে আজ কিন্তু আদালত রায় দিলেন এবং তাকে শেখ হাসিনাকে 6 মাস এবং বুলবুলকে যার সাথে কথোপকথন তার কিন্তু 2 মাসের কারাদণ্ড দিয়েছেন। এর বাইরে আজ আশুলিয়ায় যেই ঘটনাটি রয়েছে অগ্নিকা আগুনে পুড়িয়ে দেওয়ার 6 জনকে, সেই ঘটনায় কিন্তু আজ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং পরবর্তী কার্যক্রমের জন্য কিন্তু আরেকটি দিন ঠিক করেছেন। জি, পরবর্তী কার্যক্রম সম্পর্কে আরো কিছু তথ্য যদি মারুফ থাকে একটু জানতে চাচ্ছিলাম। পরবর্তী কার্যক্রম যদি আমি বলি যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় যদি পরবর্তী কার্যক্রম থাকে সেটি হচ্ছে এই 13 যে পরবর্তী দিন যেটি নির্ধারণ করা হয়েছে সেই দিন পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি আসতে পারে। পাশাপাশি যারা পালিয়ে আছেন তাদেরকে আদালতে যেহেতু এখনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা যদি এর ভিতরে যদি আত্মসমর্পণ না করেন পত্রিকা বিজ্ঞাপন, এবং পরবর্তীতে তারা তাদের অনুপস্থিতিতে বিচারের জন্য তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে, এবং আইনজীবী নিয়োগ দেওয়ার পর আবার অভিযোগ গঠনের শুনানি হবে। আর অপরদিকে শেখ হাসিনার যেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, এই মামলায় আদালত অবমাননার এই মামলায় যেমনটি জানিয়েছেন ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটর পরে আমাদেরকে জানিয়েছেন, যেদিন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন বা যেদিন থেকে শাকিল আখন্দ বুলবুল গ্রেপ্তার হবেন তারপর থেকেই কিন্তু তাদের এই সাজা কার্যকর শুরু হবে, এবং তাদেরকে গ্রেপ্তার করার পর থেকে তাদের এই সাজা কার্যক্রম শুরুর পাশাপাশি তখন থেকে তাদের এই সাজার মেয়াদ গণনা শুরু হবে। ধন্যবাদ আপনাকে মারুফ। অভ্যুত্থানের আন্দোলনকারী সোহেল রানা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং দীপুমণিকেও গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের মামলায় এজাহার নামীর আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই মামলায় আসামি করা হচ্ছে অভিযুক্তদের। গেল 5 আগস্ট মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে ছাত্র জনতার সাথে বিক্ষোভ মিছিলে যোগ দেন সোহেল রানা। আর এই সময় এলোপাথারি গুলিতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সোহেল রানাকে, পরে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, জিয়াউল আলম সহ টোটাল সর্বমোট 7 জনকে সুনির্দেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত সুনির্দেশ দেখে জেল হাজতে প্রেরণ করে। বিজ্ঞ আদালতে বলেছি যে ওনারা এই মোহাম্মদপুর 39-6-25 এই মামলাগুলোতে আয়ু সাহেব ওনাদের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতে আছে, নির্দিষ্ট উপাদান ছাড়া, নির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিদেরকে সুনির্দেশ দেখানো যাবে না, যা সম্পূর্ণ ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার পরিপন্থী, এবং আমরা মনে করি সেই জামিনে আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আজ 2 জুলাই 2025 শাহবাগ অবরোধ, বিক্ষোভ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে এই কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে। জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব আন্দোলনের পেছনের সেসব পরিকল্পনাগুলোর কথা। জুলাইয়ের 1 তারিখে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয়, তানজিনা তামিম হাফসা 24-এর কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি। যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা। আন্দোলনটা শুরু হয়েছিল জুনে, এবং সেই সময় কিন্তু 2-1 দিন মুভমেন্ট হয়েছে, এবং এর পরবর্তীতে এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। তখন কিন্তু বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কী হবে এবং কিভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে।
সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১ জুলাই রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়, সেখান থেকেই আসে ৩ দিনের কর্মসূচি। পরদিন অর্থাৎ ২ জুলাই বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী। ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় অবরোধ করে তারা। প্রশ্ন হলো, আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে? কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, যার কারণে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে। এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল, এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নেই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে, এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। জুলাইয়ের আরেক সম্মুখ যোদ্ধা রিফাত বলছিলেন, কেবল ৩৬ দিনে নয়, দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে। আমরা এক বাসায় থাকতাম, একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম, যেটা হয় আর কি, একসাথে থাকা, একসাথে খাওয়ার যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল। কিছু জিনিস, একটা মুভমেন্ট, একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা গিয়া পর্যবেক্ষণ করেছিলাম, আমরা বোঝার চেষ্টা করেছিলাম। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, যারা আসলে দীর্ঘদিন যাবত নির্যাতিত, তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই। ২ জুলাই শাহবাগ মোড় ঘণ্টাখানেক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে বিকেল ৫টার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ। ৫৬% কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। তবে এই স্বাভাবিক চাওয়াটিকে যৌক্তিকভাবে সমাধানের বদলে সরকারের একের পর এক হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ পুঞ্জীভূত হয়, যা ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুড়িগ্রামের রাজেরহাটে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা হবে। এর আগে বেলা ১১টায় রংপুর থেকে গাড়িবহরে রওনা হয় তারা। পথে পথে তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এনসিপির কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকেই। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর, আর সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, ৫ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, ৩ই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব ৩ই আগস্ট শহীদ মিনারে। কুড়িগ্রামের রাজেরহাটে আমাদের সহকর্মী নাজমুল হোসেন আছেন, যাচ্ছি তার কাছে। নাজমুল, একটু জানতে চাই এনসিপির পদযাত্রা কর্মসূচির পরবর্তী গন্তব্য কোথায় হবে, আর নেতাকর্মীরা পথে পথে যাদের সাথে দেখা করছেন কি বলছেন তারা, একটু আমাদের সে বিষয়ে জানাবেন। বলে আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামের রাজারহাটে প্রথমে এনসিপির অনুষ্ঠান পদযাত্রা শুরু হয়, সেটা একটার পর্বতেই শেষ হয়। এখন আমরা বর্তমানে রয়েছি কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে ঘোষপাড়া চত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় হেঁটে যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমরা যদি একটু দেখাতে চাই, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই ৩ কিলোমিটার রাস্তাতে পদযাত্রায় তারা অংশগ্রহণ করেছে।
তীব্র রোদ অপেক্ষা করে তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করেছে। স্থানীয়দের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আগামীতে যে বাংলাদেশ দেখা যাবে সেটা বৈষম্যহীন বাংলাদেশ দেখা যাবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বিষয়টি জানিয়েছেন রাজারহাটে, তিনি বলেছেন আগামী 3 আগস্ট বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা একটি ইশতেহার ঘোষণা করবে এনসিপির পক্ষ থেকে। সেই ইশতেহার ঘোষণায় ঢাকাতে অংশগ্রহণের জন্য তারা কুড়িগ্রামবাসীকে তারা আমন্ত্রণ জানিয়েছে। আর 30 থেকে 40 মিনিট পর কুড়িগ্রামের ঘোষপাড়া চত্বরে গিয়ে যে পথসভাটা অনুষ্ঠিত হবে, সমাবেশটা, সেখানটায় 30 থেকে 40 মিনিট লাগবে তাদের সময় যেতে, যার কারণে ওইখানেই আমরা বলতে পারবো তারা কি বক্তব্য পরবর্তীতে বক্তব্য দিবে। জি, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে ব্লকেট কর্মসূচি পালন করতে পটিয়া থানার সামনে অবস্থান নেয় তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। স্থানীয়রা জানিয়েছে মঙ্গলবার রাত 9টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে যাওয়া হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতারের অসম্মতি জানায়। আর এই নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। সংঘর্ষে 6 জন আহতর দাবি করেছে শিক্ষার্থীরা। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়, তা প্রতিহত করার সময় পুলিশের 3 থেকে 4 জন সদস্য আহত হয়েছেন। আমি আজকে যাব মেডিকেলে আমার ওয়াইফকে নিয়ে। এখানে দেখতেছি আন্দোলন চলতেছে, রুট ব্লক করে রাখছে, মানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সমর্থন করতেছে না আজকে আমাদের অবস্থা খারাপ, কারণ আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। পরীক্ষা দিচ্ছি, আমরা যাবো গাছবাড়িয়া। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। যার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে সেই ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। এই ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। পটিয়া থেকে সহকর্মী আলামিন শিকদার যোগ দিচ্ছেন। আলামিন, এখনো সড়ক অবরোধ কিনা একটু আমাদের জানাবেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা আছেন পথে, তারা এখন কি বলছেন? আমরা এখনো পটিয়ার যে অংশটিতে, চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের যে অংশটিতে তারা অবরোধ করে রয়েছে সেই জায়গাটিতে রয়েছে এবং সেখানে এখনো তারা তাদের যে অবরোধ সেই অবরোধ চালিয়ে যাচ্ছে। এটা গতকাল তারা ঘোষণা দিয়ে বলেছেন যে তারা পটিয়া ব্লকেট করবে এবং সেই কারণেই কিন্তু আজকে তারা পটিয়া ব্লকেট করেছে। তাদের যে কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, গতকাল তারা ছাত্রলীগের এক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়, তাকে গ্রেফতার দেখাতে বলে। সেটা নিয়ে তাদের যে অভিযোগ, পুলিশ গড়িমসি করছিল, তাদেরকে গ্রেফতার দেখাচ্ছিল না। সেই কারণে তাদের সাথে পুলিশের সাথে কয়েক দফায় কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তির পর্যায়ে চলে যায় এবং সেই প্রেক্ষিতে পুলিশ লাঠিচার্জ করে এবং লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয় ছাত্রদের পক্ষ থেকে। এবং পুলিশের যে দাবি, পুলিশের সেই দাবির প্রেক্ষিতে যদি বলতে হয়, ছাত্ররা অভিযোগ করছেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং পুলিশ বলছে থানার ভিতরে আসামি নিয়ে এসে মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, থানা ভাঙচুর করা হচ্ছিল, এই ধরনের কথা পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং যার প্রেক্ষিতে তারা থানা থেকে এই কার্যক্রমগুলো অর্থাৎ মবকে ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠিচার্জ করেছে। এই তথ্যগুলো কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিল এবং যার প্রেক্ষিতে আজকে আমরা এখন পর্যন্ত দেখছি যে পুলিশ সদস্যরা ছাত্রদেরকে আঘাত করেছে, তাদের উপর হামলা করেছে, তাদের অপসারণের দাবিতে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির খান তালাত মাহমুদ রাফি এখানে রয়েছেন, আরো বেশ কয়েকজন নেতাকর্মী আমরা দেখছি। তারা যে বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যে তারা স্পষ্ট করে বলছেন যতক্ষণ পর্যন্ত দোষী পুলিশ সদস্যের বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম, সেই অবরোধ কার্যক্রম সেটা চালিয়ে যাবে। এবং এই যে দীর্ঘক্ষণ এই যে অবরোধ, সেই দীর্ঘক্ষণ অবরোধের কারণে কিন্তু সড়কে সাধারণ মানুষের একটি ভোগান্তি শুরু হয়েছে। তারপর আমরা দেখেছি যারা পরীক্ষার্থী রয়েছে, অ্যাম্বুলেন্সে যারা রোগীরা রয়েছে, তাদেরকে যারা আন্দোলন করছেন তারা অগ্রাধিকার দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরও সাধারণ মানুষ যারা রয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে অবরোধ চলছে, ভোগান্তিটা কিছুটা বাড়ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত সড়কে থাকবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আলামিন। নওগাঁয় ধান চাল মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। সেখানে আমাদের সহকর্মী শফিক ছোটন আছেন,
তার কাছ থেকে জানবো সেখানকার বিস্তারিত তথ্য। শফিক, একটু জানাবেন অভিযানে এখন পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেল, আর অবৈধ মজুত করার মানে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে সেই তথ্য একটু আমরা দর্শকদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ। নওগাঁতে আসলে ধান চালের যেহেতু বড় মোকাম, যার কারণে এইখানে আসলে দাম বাড়লে সারা দেশেই তার প্রভাব পড়ে। আমরা গত ঈদের পর থেকেই দেখছি যে ধান চালের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই অস্থিরতার যে মাত্রা সেটি কিন্তু অতীতের সব অস্থিরতাকে ছাড়িয়ে গেছে। এইটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগের কর্মকর্তা, সেনাবাহিনী এবং জাতীয় গোয়েন্দা সংস্থা তাদের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বিশেষ করে অবৈধ মজুদ বিরোধী অভিযান, যেসব রাইস মিলগুলোতে এবং গুদামগুলোতে অবৈধভাবে ধান এবং চাল মজুদ আছে সেই সবগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে প্রায় 10টি রাইস মিল এবং গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন খাদ্য বিভাগের কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। আপনারা আজকে তো অনেক বড় অভিযান, কি পাওয়া গেল অভিযানে? আমরা অভিযান এখনো শেষ করিনি, আমাদের অভিযান চলমান আছে। আমরা এই পর্যন্ত 5টা প্রতিষ্ঠানে ভিজিট করেছি। এগুলোতে আমরা প্রচুর পরিমাণে অবৈধ মজুদ পেয়েছি। আমরা এইগুলোতে এ পর্যন্ত 4,80,000 টাকার মতো জরিমানা করেছি এবং এই অভিযান আমাদের চলমান থাকবে। এই অভিযানের ফলে কি চালের বাজার দর কিছুটা কমবে মনে হচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে আমাদের অভিযান চলছে, কিছুটা দাম কমে এসেছে, প্রতি কেজিতে 2-3 টাকা দাম এমনিতেই কমে এসেছে এবং আপনাদের যে অভিযোগ ছিল যে 5-6 টাকা করে কেজিতে বেড়ে গেছে, আশা করছি সেই জায়গায় চালের দাম চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। অন্যান্য কর্মকর্তারাও আছেন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ, এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি। শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হয়েছে। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। অর্থ উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, আটক পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। একই সাথে তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে এসএমইর খাতের আধুনিকায়ন প্রয়োজন। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। বলেন, এ বিষয়ে সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক, এসএমইর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বেড়েছে। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট করেছে, এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ টাকার ইভিএম ক্রয় করে সরকার প্রায় 3,172 কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের দুদকের অভিযান মেলে সত্যতা। জাতীয় পরিচয়পত্র সংশোধনে হয়রানি তা আর থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। সকালে কমিশনের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদনের 0 ভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইসি সচিব জানিয়েছেন, 2025-এর 1 জানুয়ারি থেকে 3,78,000 সংশোধন আবেদন ছিল। এর আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে, এখন আবেদনের সংখ্যা 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 কমেছে। সামনের 3 মাসে তা আরো কমবে এমন আশা প্রকাশ করেছেন তিনি। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে
20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, বৈঠকে আজ এখন বৈঠকটি কোন পর্যায়ে আছে, কি কি আলোচনা হচ্ছে সেখানে আমাদের একটু বিস্তারিত জানাবেন। কলি, এই মুহূর্তে সংলাপের বিরতি চলছে। দুপুরের মধ্যাহ্নভোজের বিরতিতে বের হয়েছেন কিছুক্ষণ আগে সদস্যরা। সেখানেই বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেখানে জামায়াতের পক্ষ থেকে কথা বলেছেন জামায়াতের নায়েব আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। তিনি আসলে বলছেন যে সকাল থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ নিয়ে, সে বিষয়ে তিনি জামায়াতের পক্ষ থেকে তাদের অবস্থানের কথা তুলে ধরেছেন। সেখানে তারা বলছেন কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে তারা একমত পোষণ করেছেন এবং বিএনপির পক্ষ থেকেও সেখানে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। যদিও তারা কমিশনের প্রস্তাবকে কিছুটা বাইপাস করে তারা নিজস্ব একটা মতামত দিয়েছেন। আইনের ভিত্তিতেই কিভাবে পুনর্নির্ধারণের জন্য একটি স্থায়ী বন্দোবস্ত করা যায় সে বিষয়ে তারা একটি প্রস্তাবনা দিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ দলেই মোটামুটি সেখানে একমত হয়েছেন। হয়তো মধ্যাহ্নভোজের পরেই তারা যখন আবারও বসবেন সেই ক্ষেত্রে হয়তো বিষয়টা নিয়ে আলোচনার পরেই হয়তো ঐক্যমতে আসা যাবে এবং এই বিষয়টি নিয়ে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি হয়তো সুনির্দিষ্ট একটি কাঠামো দাঁড় করা যাবে সেটাই প্রত্যাশা করছেন তারা। যেহেতু আপনি জানেন যে 2008 সালের যে নির্বাচন হয়েছে তার আগে কিন্তু এমন সীমানা নির্ধারণ নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছিল। সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু নানা আলোচনা তর্ক বিতর্ক হয়েছিল। তারই অভিজ্ঞতার প্রেক্ষিতেই কিন্তু মূলত এই আজকের যে সংস্কারের প্রস্তাবনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে ফয়সাল। সরকার বিমানের টিকিটের দাম কমানোর পর আবারও বেড়ে গেছে, এই কথা বললেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, দাম বাড়ানোর জন্য দুষ্টু লোক লেগেই থাকে। মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, দাম কমাতে এবং সিন্ডিকেট মুক্ত করতে আমূল সংস্কার প্রয়োজন, সরকারের একার পক্ষে যা সম্ভব নয়। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বলেন, কিছু মানুষ অযথাই অপপ্রচার চালাচ্ছে। দেশটি বছরে 30 থেকে 40 হাজার শ্রমিক নেবে, কিছু লোক নিচ্ছে 12 লাখের মিথ্যা আশ্বাস। আর এভাবে লোক না ঠকানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাহরাইনে সিলেট ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে দেশের বদনাম করছে। আমরা বলেছি যে আপনাদের ব্লক বুকিং দেন, এটা দিতে পারবেন না, আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে এখনো অর্জিত হয়নি, জনগণ এখনো নির্বাচিত একটি সরকার পায়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলার নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে সাংবাদিকদের বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক এবং আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, তা কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব। একই সাথে বলেন, এটি একটি গোষ্ঠী জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন নজরুল ইসলাম খান। দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। অংশ নিয়েছে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হয়, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সকালে ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ব্যালটের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ার কথা রয়েছে। জেলা কমিটিতে দলের ত্যাগী এবং যোগ্যদের মূল্যায়ন করা হবে, এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে তুরস্কের একটি স্যাটায়ার ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে 2 কার্টুনিস্ট সহ 4 জনকে আটক করা হয়েছে। ইস্তানবুল সহ বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। এদিকে ম্যাগাজিনটির এই কর্মকাণ্ডকে উস্কানি আখ্যা দিয়ে ক্ষোভ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দায়ীদের আইনি আওতায় আনার আশ্বাসও দিয়েছেন তিনি। বিক্ষোভে উত্তাল তুরস্কের ইস্তাম্বুল। ইসলাম ধর্মকে অবমাননা করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত মুসা আলাইহিস সালামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে লেমেন নামের একটি স্যাটায়ার ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তুর্কি মুসলিমরা। আমি এখানে আমাদের মহানবীর বিরুদ্ধে করা ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করতে এসেছি। তাদের আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্য আমি পড়েছি, কিন্তু আমার কাছে সেগুলো যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। এটি একেবারেই অগ্রহণযোগ্য। ইসলাম বিদ্বেষী মিডিয়া এবং ম্যাগাজিনগুলো এখন বর্তমানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করছে। গত এক সপ্তাহ ধরেই এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে তুরস্কে। সাধারণ জনগণের পাশাপাশি ম্যাগাজিনটির উপর ক্ষেপেছে দেশটির সরকারও। এরই মধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় মূল্যবোধের অবমাননার অভিযোগে সম্পাদক, 2 কার্টুনিস্ট সহ আটক করা হয়েছে 4 জনকে। ম্যাগাজিনটির বিরুদ্ধে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এটি হাস্যরসের আড়ালে স্পষ্ট উস্কানি। আমাদের নিরাপত্তা ও বিচার বিভাগ অবিলম্বে এই ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশ্নবিদ্ধ ম্যাগাজিনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। যারা আমাদের মহানবী এবং অন্যান্য নবীদের প্রতি অসম্মানজনক আচরণ করবে তাদের বিচারের আওতায় আসতে হবে। লেমন ম্যাগাজিনের এডিটরের ব্যাখ্যা, তাদের প্রকাশিত ব্যঙ্গচিত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, রয়েছে মুহাম্মদ নামের অন্য কেউ। যদিও এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এর সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশ। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।